আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আজকের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। দীর্ঘ ১.৫ দশকের তৃণমূল কংগ্রেস বা টিএমসির শাসন, ভারতীয় জনতা পার্টি বা বিজেপির ক্রমবর্ধমান উত্থান এবং বাম কংগ্রেস জোটের অস্তিত্ব রক্ষার লড়াই সব মিলে পশ্চিমবঙ্গের রাজনৈতিক আকাশ এখন টান টান উত্তেজনায় পরিপূর্ণ। এই নির্বাচন কেবল কলকাতা রাইটার্স বিল্ডিং বা নবান্নের দখল নেওয়ার লড়াই নয়, বরং এটি বাঙালির সাংস্কৃতিক আত্মপরিচয়, অর্থনৈতিক ভবিষ্যৎ আর প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সাথে দীর্ঘমেয়াদী সম্পর্কের গতিপথ নির্ধারণের এক অগ্নি পরীক্ষা বটে। ব্যাপক ধরপাকড়, পুলিশ ও প্রশাসনের ঢালাও বদলি, জেলায় জেলায় কেন্দ্রীয় বাহিনীর মার্চ এবং দুই শিবিরের মারদাঙ্গা ভাষণ, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ভোট চিত্র এমনই। আগের নির্বাচনের তুলনায় এবার পর্যায় সংখ্যা কমিয়ে আনায় নির্বাচনী প্রচারণার তীব্রতা এবং গতি কয়েক গুণ বেড়েছে। সবখানে এখন প্রশ্ন একটাই, আরো একবার কি দিদি হচ্ছেন নাকি ক্ষমতায় আসছে দিল্লি? তবে তৃণমূল ও বিজেপির ঘোর আশাবাদীরা ছাড়া কেউ বুক ফুলিয়ে বলতে পারছে না শেষ হাসি কে হাসবেন, নরেন্দ্র মোদী, অমিত শাহ নাকি মমতা, অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে যেই জিতুক, বাংলাদেশের 2026 সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়া জাতীয় নির্বাচনের পর পশ্চিমবঙ্গের এই নির্বাচন বাংলাদেশের মানুষদের কাছেও এক বিশেষ গুরুত্ব বহন করছে। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী 23 এবং 29 এপ্রিল রাজ্যের 294টি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ফলাফল ঘোষণা করা হবে 4 মে। প্রথম দফায় মানে 23 এপ্রিল 152টি আসনে ভোট গ্রহণ করা হচ্ছে মূলত উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সীমান্তবর্তী জেলাগুলোতে। এই অঞ্চলের ভৌগোলিক গঠন এবং জনতাত্ত্বিক বিন্যাস রাজনৈতিক দলগুলোর জন্য এক জটিল সমীকরণ তৈরি করছে। প্রথম দফার নির্বাচনে উত্তরবঙ্গ ঐতিহাসিকভাবেই বিজেপির একটি শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত। 2019 এবং 2024 সালের লোকসভা নির্বাচনে এই অঞ্চলে বিজেপির আধিপত্য ছিল স্পষ্ট। তবে তৃণমূল কংগ্রেস গত কয়েক বছরে তাদের তৃণমূলে নবজোয়ার কর্মসূচির মাধ্যমে এই অঞ্চলে হারানো জমি পুনরুদ্ধারের চেষ্টা চালিয়েছে। মালদা ও মুর্শিদাবাদ জেলা দুটিকে পশ্চিমবঙ্গের মিনি বাংলাদেশ বলা হয় তাদের বিশাল মুসলিম জনসংখ্যার কারণে। এই জেলাগুলোতে তৃণমূল কংগ্রেস এবং নবগঠিত ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মধ্যে একটি ত্রিমুখী লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে মুর্শিদাবাদের ডোমকল বা মালদাহের সুজাপুরের মতো আসনগুলোতে সংখ্যালঘু ভোটের একত্রীকরণ নির্বাচনের ফলাফলে বড় ভূমিকা রাখতে পারে। 29 এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিতীয় দফার 142টি আসন মূলত কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া এবং মেদিনীপুর অঞ্চলকে কভার করছে। এই অঞ্চলটি রাজনৈতিকভাবে অত্যন্ত সচেতন এবং তৃণমূল কংগ্রেসের শক্তির মূল উৎস হিসেবে পরিচিত। তবে আরজি কর হাসপাতালের ঘটনা এবং শিক্ষক নিয়োগ দুর্নীতির মতো ইস্যুগুলো এই অঞ্চলের শহুরে ভোটারদের মধ্যে এক ধরনের ক্ষোভের সঞ্চার করেছে। দক্ষিণবঙ্গের শিল্পাঞ্চল যেমন আসানসোল বা দুর্গাপুরে শিল্পায়নের অভাব এবং বন্ধ কলকারখানাগুলো একটি বড় নির্বাচনী ইস্যু। তৃতীয় দফার নির্বাচনে মতুয়া ফ্যাক্টর অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। উত্তর 24 পরগনার বনগাঁ বা গাইঘাটার মতো আসনগুলোতে মতুয়া সম্প্রদায়ের ভোট বিজেপির প্রধান তুরুপের দাস। সিএএ কার্যকর করার প্রতিশ্রুতি দিয়ে বিজেপি এই উদ্বাস্তু ভোট নিজেদের দিকে টানতে চাইছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস সিএএ কে একটি ধাপ্পা হিসেবে প্রচার করে মতুয়াদের আশ্বস্ত করার চেষ্টা করছে। পুরাতন হিসেব যাই হোক, অনিশ্চিত পরিস্থিতিতে ভোটের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। গোটা রাজ্যে মোতায়েন রয়েছে 3.25 লাখ জওয়ান। এরই মধ্যে বেরিয়ে আসছে বিভিন্ন জরিপের ফলাফলও। সেসব জরিপে দেখা যাচ্ছে ভোট গ্রহণের একদিন আগেও কেউ নিশ্চিত নয় কে জিতবে আর কে হারবে। কারো সমীক্ষায় তৃণমূল এগিয়ে, কারো মতে বিজেপি, কেউ বা দেখছে ঝুলন্ত সরকারের সম্ভাবনা। টাইমস নাও ও এবিপি এই দুই গণমাধ্যমের জরিপে একই ফল এসেছে। তারা বলছে 294 আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পাচ্ছে 158, বিজেপি 115 থেকে 120, সিপিএম কংগ্রেস 14 থেকে 19। দর্শক, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে সরকার গড়তে লাগে 148 আসন। ইন্ডিয়া টুডের এক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষা দেখাচ্ছে লড়াইটা হবে শিয়ানে শিয়ানে। এদের হিসেবে এগিয়ে আছে বিজেপি, পাবে 147, তৃণমূল কংগ্রেস 143। রিপাবলিক সিএনএক্স এর ছবিও মোটামুটি একই রকম। ইটিজি রিসার্চ নামে আরেকটি সংস্থা অবশ্য তৃণমূলের জয় দেখছে। তাদের মতে মমতার দল পাচ্ছে 169 আর মোদীর দল 110। ইপসোসও তৃণমূলকে এগিয়ে রাখছে।
পোলস্টার সংস্থা হিসেবে তৃণমূলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বিজেপি। তাদের মতে মমতার দল পাবে 147 আর মোদীর বাহিনী পাবে 130। তবে ইন্ডিয়া চিফি গোষ্ঠীর জরিপে বিজেপির ভূমিধস জয়ের সম্ভাবনার কথা বলছে। পোল অফ পোলসের জরিপ অবশ্য সমানে সমানে লড়াই দেখছে। সবগুলো জরিপ থেকে একটি বিষয় পরিষ্কার, পশ্চিমবঙ্গের নির্বাচন এখন মূলত একটি দ্বিমুখী লড়াইয়ে পরিণত হয়েছে। একদিকে তৃণমূল কংগ্রেসের বাঙালি অস্মিতা এবং জনকল্যাণমূলক নীতি, অন্যদিকে বিজেপির ডাবল ইঞ্জিন সরকার এবং হিন্দুত্ববাদী জাতীয়তাবাদ। তবে বাম কংগ্রেস জোটের ভোট সংগ্রহের ক্ষমতা বিজেপি বা তৃণমূলের জয়ের মার্জিন ঠিক করে দিতে পারে। যদি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফ এবং AIMIM মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে তৃণমূলের ভোটে ভাগ বসাতে পারে, তবে মালদা, মুর্শিদাবাদ ও 2 পরগনার অনেক আসনে বিজেপির জয়ের পথ পরিষ্কার হয়ে যাবে। দর্শক, এবারে পশ্চিমবঙ্গের নির্বাচনে বাংলাদেশ কোনো পার্শ্ব বিষয় নয়, বরং এটি একটি কেন্দ্রীয় ফ্যাক্টর হিসেবে বিবেচিত হচ্ছে। 2026 সালে পশ্চিমবঙ্গের নির্বাচন এমন এক সময় হচ্ছে যখন বাংলাদেশেও একটি বিশাল রাজনৈতিক পট পরিবর্তন ঘটে গেছে। বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রে এখন বিএনপি ও তার মিত্ররা। এই নতুন সমীকরণ পশ্চিমবঙ্গের নির্বাচনে একটি অদৃশ্য কিন্তু শক্তিশালী ফ্যাক্টর হিসেবে কাজ করছে। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তন সরাসরি পশ্চিমবঙ্গের নির্বাচনী বয়ানকে প্রভাবিত করছে। ভেবে দেখা হচ্ছে পশ্চিমবঙ্গ মসনদে কে বসলে বাংলাদেশের লাভ, কারণ কলকাতার ক্ষমতায় কে বসবেন তার উপর বাংলাদেশের অনেক জাতীয় স্বার্থ নির্ভর করছে। বাংলাদেশের দর্শকদের জন্য এই নির্বাচনের ফলাফল গুরুত্বপূর্ণ, কারণ পশ্চিমবঙ্গের ক্ষমতার পরিবর্তন বা স্থিতির অবস্থা সরাসরি বাংলাদেশের পানি বন্টন, সীমান্ত নিরাপত্তা এবং বাণিজ্যিক স্বার্থের সাথে জড়িত। রাজ্যের নির্বাচনে বিজেপি তাদের প্রচারে বারবার বাংলাদেশের অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা ইস্যুকে সামনে আনছে। বিজেপি পশ্চিমবঙ্গের দীর্ঘ 2217 কিলোমিটার সীমান্তকে অনুপ্রবেশের করিডোর হিসেবে তুলে ধরছে। শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকের নিরাপত্তা নিয়ে বিজেপি নেতৃত্বে সরব। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, বিজেপি জিতলে বাংলাকে অনুপ্রবেশকারী মুক্ত করা হবে। এই ধরনের বক্তব্য বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলোতে উদ্বেগের কারণ হয় এবং ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কে কিছুটা অস্বস্তি তৈরি করতে পারে। আবার তিস্তা চুক্তি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কঠোর অবস্থান বাংলাদেশের উত্তরাঞ্চলের মানুষের জন্য একটি বড় সমস্যা। মমতা দাবি করেন, তিস্তায় পানি নেই, তাই তিনি চুক্তি করতে পারবেন না। যদি তৃণমূল আবার ক্ষমতায় আসে, তবে তিস্তা চুক্তির ভবিষ্যৎ অনিশ্চিত থাকতে পারে। অন্যদিকে বিজেপি যদি ক্ষমতায় আসে এবং তারা যদি বাংলাদেশের নতুন বিএনপি সরকারের সাথে সুসম্পর্ক স্থাপনের স্বার্থে কেন্দ্রকে সহযোগিতা করে, তবে তিস্তা নিয়ে জট খুলতে পারে। 2026 সালের ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা পানি চুক্তি। এই চুক্তি নবায়ন কিংবা নতুন করে চুক্তি করতে হলে পশ্চিমবঙ্গের মসনদে যিনি বসবেন তার মতামত ও সমর্থন লাগবে। বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পানি কমে যাওয়ার আশঙ্কায় এই চুক্তির শর্তাবলী নিয়ে অসন্তোষ জানিয়েছেন। আরেকটি বিষয় হলো, বাংলাদেশ ভারত থেকে বিশেষ করে পশ্চিমবঙ্গ সীমান্ত দিয়ে ডিজেল এবং সার আমদানি করে। ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন, যা আসামের নুমালীগড় থেকে বাংলাদেশে গেছে, তার সুষ্ঠু পরিচালনা এবং আন্তঃসীমান্ত বাণিজ্যের প্রবাহ বজায় রাখা পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবেশের উপর অনেকাংশই নির্ভর করে। দর্শক, পশ্চিমবঙ্গের 2026 সালের নির্বাচন কেবল একটি সাধারণ রাজ্য নির্বাচন নয়, এটি ভারতীয় রাজনীতির মেরুকরণ এবং ভারত বাংলাদেশ সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনার একটি মুহূর্ত। বাংলাদেশের মানুষদের জন্য এই নির্বাচনের বার্তা পরিষ্কার। পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল ঘটলে ঢাকার সাথে দিল্লির তর্ক কষাকষির ভাষা বদলে যাবে। যদি তৃণমূল জয়ী হয়, তবে বাংলাদেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে স্ট্যাটাস কো বা বর্তমান পরিস্থিতি বজায় থাকবে। বিজেপি জয়ী হলে ভারত বাংলাদেশ সম্পর্ক এক নতুন মেরুকরণ দেখা দিতে পারে। কেন্দ্রীয় রাজ্য সরকার একই দলে হওয়ায় বড় কোনো কূটনৈতিক সিদ্ধান্ত নেওয়া সহজ হবে ঠিকই। বিজেপির জয় হয়তো তিস্তা পানি বন্টন সহজ করতে পারে, কিন্তু এনআরসি ও সিএ এর সুর সীমান্ত জুড়ে এক ধরনের উত্তাপ তৈরি করবে। আর তৃণমূলের জয় মানেই হচ্ছে তিস্তা নিয়ে স্থিতি অবস্থা এবং সাংস্কৃতিক সম্পর্কের ধারাবাহিকতা। কার ভাগ্যে এবার লেখা আছে পশ্চিমবঙ্গের মসনদ, তার জন্য অপেক্ষা করতে হবে 4 মে পর্যন্ত। পশ্চিমবঙ্গে ভোট হচ্ছে, কিন্তু দুশ্চিন্তায় ঢাকা, টেনশনে বাংলাদেশের মানুষ। ওপারে কে জিতবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস না শুভেন্দু অধিকারীর বিজেপি? সেটা যেন এখন আর শুধু ভারতের বিষয় নয়, বাংলাদেশের সরকার এবং মানুষের সজাগ নজর এখন পশ্চিমবঙ্গের ভোটের দিকে।
বিশেষজ্ঞরা বলছেন এই নির্বাচনের উপরে নির্ভর করছে বাংলাদেশের জন্য তিস্তা সমস্যার সমাধান হবে কি হবে না, ব্যবসা বাণিজ্যে সুবিধা অসুবিধা কেমন হবে, সীমান্ত পরিস্থিতি কেমন দাঁড়াবে, যাবতীয় নিরাপত্তা কঠিন হবে না সহজ হবে, তার ভবিষ্যৎ নির্ভর করছে এই নির্বাচনের ফলাফলের উপর। 23 এপ্রিল এবং 29 এপ্রিল হতে যাচ্ছে এই ভোট, এবং এই ভোটের ফলাফল মিলবে আগামী 4 মে। বলা হচ্ছে এই ফলাফলের উপর বাংলাদেশের রাজনীতিরও একটি গভীর সংযোগ রয়েছে। দিল্লিতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ভারত সরকারের মনোভাব, চূড়ান্ত মনোভাব কি করবে তারা সেটি, এবং বাংলাদেশের নির্বাচিত সরকারের সঙ্গে ভারতের কূটনীতিটাও অধিক সুস্পষ্ট হয়ে উঠতে পারে। বিশেষ করে শেখ হাসিনার ইস্যুতে কিছু ডেভেলপমেন্ট আসতে পারে এই নির্বাচনের ফলাফলের উপর ভিত্তি করে, এমনটি পর্যবেক্ষকরা বলছেন। এই যে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের কথা বলছিলাম, অনেকের কাছে মনে হতেই পারে একটি রাজ্য নির্বাচন বাংলাদেশের জন্য তেমন কি গুরুত্বপূর্ণ। বৈদেশিক নীতির ভারতের বৈদেশিক নীতির সব সিদ্ধান্তই তো গৃহীত হয়, নেওয়া হয় নয়াদিল্লিতে, কথা ঠিক। কিন্তু বাস্তবতা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টির মধ্যেকার চলমান যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা আমরা সবসময় দেখি, এই নির্বাচনকে ঘিরে যেটি দেখলাম, সেখানে বারবার বাংলাদেশ প্রসঙ্গ উঠে এসেছে। ভোটারদের আকৃষ্ট করতেই আসলে উভয় পক্ষ বাংলাদেশ প্রসঙ্গটি টেনেছেন, এটি মনে হতে পারে, কিন্তু এর পেছনে অনেক রাজনীতি আছে। বিজেপি তুলনামূলকভাবে এই সময় আক্রমণাত্মক বিজেপিকে দেখা গেছে। এর তুলনায় তৃণমূল কংগ্রেস কিছুটা সফট, কিছুটা নরম ছিল, এবং বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টি পশ্চিমবঙ্গের নির্বাচনে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু হয়ে উঠেছে বিভিন্ন আলোচনায়। বাংলাদেশের জন্য পশ্চিমবঙ্গ শুধু নিকট প্রতিবেশী নয়, এক গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক সংযোগ স্থল এটি। আপনারা জানেন যে ভারতের সঙ্গে বাংলাদেশের 4000 কিলোমিটার সীমান্ত রয়েছে। এই সীমান্তের সবচেয়ে বড় অংশটাই আসলে এই রাজ্যের সঙ্গে। আসামের সঙ্গে ধরেন প্রায় 250 কিলোমিটার, পশ্চিমবঙ্গের সঙ্গে যেটা প্রায় 2200 কিলোমিটারের মতো। এই সীমান্তেই আসলে নির্ধারিত হয় ব্যবসা বাণিজ্য কি চলবে, কতটা চলবে, বাংলাদেশিদের চলাচল সীমান্তে কতটা সহজ হবে, সীমান্তে উত্তেজনা বাড়বে না কমবে, এগুলো এখানে নির্ধারিত হয়। সবচেয়ে বড় বিষয় হলো পানি রাজনীতি বা পানি কূটনীতি। তিস্তা চুক্তির কথা বলছি, কিন্তু বছরের পর বছর ধরে আমরা দেখছি যে তিস্তা চুক্তি ঝুলে আছে, এবং এটি ঝুলে আছে মমতা ব্যানার্জির কারণেই। এবারও যদি নির্বাচনের মাধ্যমে তিনি ক্ষমতায় যান, তাহলে হয়তো তার চতুর্থবার ক্ষমতায় যাওয়া হবে। তাহলে কি হবে, তিনি গেলে কি হবে, আর শুভেন্দু অধিকারীর হাত ধরে যদি বিজেপি পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় নাম লেখায়, তাহলে কি হবে? এই বিষয়গুলো এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব কারণেই পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন বাংলাদেশের জন্য শুধু বিজেপি বা টিএমসির ভোটের লড়াই নয়, এর ভেতরেও রয়েছে আশা নিরাশার এক বিরাট হিসাব নিকাশ। তারপরে ধরুন যে পশ্চিমবঙ্গে এবার ভোটার তালিকা হালনাগাদ করা হয়েছে, SIR, আপনারা জানেন এই প্রক্রিয়ায় লাখ লাখ ভোটার বাদ পড়েছেন, এটি আমরা জেনেছি ভারতীয় গণমাধ্যম থেকে। অনেক মুসলমান প্রধান আসন থেকে কিছু কিছু অংশ কেটে চারদিকের আশপাশের হিন্দু প্রধান আসনগুলোর সঙ্গে যুক্ত করা হয়েছে। সেই জায়গায় হিন্দু প্রধান অঞ্চলের কিছু কিছু এলাকা জুড়ে দেওয়া হয়েছে মুসলমান প্রধান অঞ্চলে। ভোটের ক্ষেত্রে ভারসাম্য আনবার জন্য তৃণমূল কংগ্রেসকে কোণঠাসা করবার জন্যই এটি করা হয়েছে বলে বলা হচ্ছে। এবং SIR যেটির কথা বলছিলাম, স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ অথবা ভোটার হালনাগাদের যে বিশেষ প্রকল্প, এটি মাধ্যমে গত ভোটার তালিকার 91 লাখ মানুষ বাদ পড়েছেন গণমাধ্যমের হিসাব অনুযায়ী, যার বড় অংশই মুসলমান, এবং বলা হচ্ছে এটি 65%, এবং এরা বাংলা ভাষাভাষী। বাকিরা হচ্ছে 30-32-35% মতুয়া সম্প্রদায়ের মানুষ। এখানে তৃণমূলের সাপোর্টারও আছে, বিজেপির সাপোর্টারও আছে। যাই হোক, সেটি অন্য বিতর্ক। বিজেপি কেন তাদের এই ক্ষতি এখন মেনে নেবে যদি তারা ভোট দিতে না পারে? আসলে এই যে সমীকরণটি বললাম
যে বাদ দেওয়া হয়েছে, এর মানে কি দাঁড়াচ্ছে? মানে হচ্ছে ভোটার মানে এই তালিকাটি ঠিক করবার মাধ্যমে ভোটের ফলাফল শুধু জনগণের ভোটের উপর আর নির্ভর করছে না, নিশ্চয়ই বুঝতে পারছেন, বরং এবারের নির্বাচনে কে ভোট দিতে পারছেন আর কে পারছেন না সেটাই আসলে বড় ফ্যাক্টর হয়ে উঠছে। কারণ 91 লাখ কিন্তু কম সংখ্যা নয়। বিশ্লেষকরা বলছেন এবারের পরিবর্তন যদি স্থায়ী হয়ে যায়, মানে এই যে সরানো হলো, আসন কাটা হলো, ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হলো, এটি যদি চূড়ান্ত হয়ে যায় তাহলে ভবিষ্যতের রাজনীতির ভারসাম্যটাই এখানে বদলে যেতে পারে। এসব কারণে বাংলাদেশেরও উদ্বেগ আছে। এই মডেল পশ্চিমবঙ্গে পুরোপুরি প্রয়োগ হলে সীমান্তবর্তী অঞ্চলে সামাজিক অস্থিরতা বাড়তে পারে, নতুন করে মানুষের চলাচলের চাপ তৈরি হতে পারে, তাদের দিক থেকে পুশব্যাক আমাদের পুশ ইন, যার প্রভাব পড়বে বাংলাদেশে। রোহিঙ্গা নিয়েই আমরা একটা পেরেশানিতে আছি, তার ভিতরে আবার যদি এটি হয়। বিশ্লেষকরা বলছেন যদি মমতার দল তৃণমূল কংগ্রেস টিএমসি আবার ক্ষমতায় আসে তাহলে সীমান্তে তুলনামূলকভাবে নরম একটা অবস্থান দেখা যাবে, এটি থাকতে পারে। বাংলাদেশ নিয়ে প্রকাশ্যে আক্রমণাত্মক বক্তব্য তারা কম দেবে বা কম দিতে পারে এরকম ধারণা করছেন। কিন্তু সংকট হচ্ছে তিস্তা চুক্তি আবারও ঝুলে যেতে পারে। এই তিস্তা বাংলাদেশের উত্তরের জেলাগুলোর লাইফলাইন। বাংলাদেশের মোট জনসংখ্যার 7.3% এই তিস্তার পানির উপর নির্ভরশীল। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের বিজয়ে বাংলাদেশের জন্য এক প্রকার স্বস্তি আছে, কিন্তু সমাধান নেই। অন্যদিকে বিজেপি যদি ক্ষমতায় যায়, শুভেন্দু অধিকারী যদি দায়িত্ব পান, সীমান্তে কড়াকড়ি বাড়তে পারে, নিরাপত্তা ইস্যু সামনে চলে আসবে, বাংলাদেশকে ঘিরে রাজনৈতিক বক্তব্য আরো তীব্র হতে পারে। আপনারা শুনেছেন বা জেনেছেন বিজেপি দীর্ঘদিন ধরে অভিবাসন এবং সীমান্ত নিরাপত্তা নিয়ে একটি ধারাবাহিক বয়ান তৈরি করে চলেছে। এটা নির্বাচনের পরও বহাল থাকার সম্ভাবনা কিন্তু রয়েই যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন যে পশ্চিমবঙ্গে শুভেন্দুর নেতৃত্বে বিজেপি সরকার যদি গড়তে পারে, ক্ষমতায় যায়, তাহলে ভারত বাংলাদেশ সম্পর্কে একটা প্রবল ঝাঁকুনি লাগতে পারে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শুভেন্দু অধিকারী ইতিমধ্যে বারবার দাবি করেছেন, বারবার বলেছেন পশ্চিমবঙ্গের সীমান্ত দিয়ে লাখ লাখ অনুপ্রবেশকারী ভারতে ঢুকছে, মানে বাংলাদেশ থেকে যাচ্ছে, তারা বোঝাতে চাচ্ছেন। এবং তারা বলেছেন তারা ক্ষমতায় এলে, মানে বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে ন্যাশনাল সিকিউরিটি গ্রিড তারা তৈরি করবেন এবং রাজ্যে এনআরসি এবং সিএএ কার্যকর করার প্রকাশ্য হুঁশিয়ারি তারা দিয়ে রেখেছেন। এই যে আক্রমণাত্মক সীমান্ত রাজনীতি, এটি আসলে বাংলাদেশের জন্য গভীর উদ্বেগের। এনআরসি কার্যকর হলে ভারত থেকে দলে দলে মানুষ বাংলাদেশে পুশব্যাকের শিকার হতে পারেন, বাংলাদেশ সেটি সামাল দিতে পারবে না। শুভেন্দু অধিকারী তো বিভিন্ন সময় বলেছেন যে ইসরায়েল যেমন শিক্ষা দিয়েছে গাজাকে, সেভাবে বাংলাদেশকে সবক শেখাবেন তিনি বলেছেন। এ ধরনের বক্তব্য বাংলাদেশের ভেতরে তীব্র ভারত বিরোধী ক্ষোভ কিন্তু উস্কে দিচ্ছে। তবে অন্ধকারের মধ্যে একটু আলোর রেখা হচ্ছে এই, বিজেপি যদি রাজ্যে এবং কেন্দ্রে, মানে রাজ্যে যদি শুভেন্দু আসতে পারেন, কেন্দ্রে তো বিজেপি আছেই, এই রাজ্য এবং কেন্দ্রের সমন্বয়ে তারা দুজনের ক্ষমতার কারণে বাংলাদেশের জন্য পানি বন্টন চুক্তির, তিস্তার চুক্তির জটটি খুলতে পারে। এমনিতেই রাজনৈতিক অস্থিরতা এবং ভিসা নিষেধাজ্ঞা এগুলো নিয়ে আমরা অনেক সময় শুনেছি, কথা বলেছি। একটা জটিল পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে দুই দেশের জন্য, কারোর জন্য কম, কারোর জন্য বেশি। দ্য ওয়্যার এবং গ্লোবাল ভয়েসেস এর প্রতিবেদন বলছে পেট্রাপোল বেনাপোল স্থলবন্দর দিয়ে আগে প্রতিদিন 500 থেকে 550 ট্রাক বাংলাদেশে প্রবেশ করত, এখন সেটা কমে 250-তে ঠেকেছে। এছাড়া কলকাতার সদর স্ট্রিট, পার্ক স্ট্রিট এবং নিউ মার্কেট এলাকাকে একসময় মিনি বাংলাদেশ বলা হতো। চিকিৎসা এবং কেনাকাটা করতে যাওয়া বাংলাদেশিদের পদচারণায় এই এলাকা দিন রাত মুখর থাকতো, এখন সেখানে ভুতুড়ে নীরবতা বিরাজ করছে। গ্লোবাল ভয়েসেস জানিয়েছে বাংলাদেশি পর্যটক এবং রোগীর সংখ্যা প্রায় 60% কমে গেছে, আমার মনে হয় এটি আরো বেশি হবে। তারা বলছে হোটেলগুলোর বুকিং 80% থেকে নেমে মাত্র 5% এসে দাঁড়িয়েছে।
এটি তো আমরা দেখেছি বিভিন্ন ভারতীয় গণমাধ্যমে, যে বিভিন্ন হোটেল রেস্তোরাঁ তারা তাদের কর্মীদের ছাঁটাই করে দিয়েছে, কারণ একটি বড় ধরনের সংকটে পড়েছে। নিউ মার্কেট এবং বড়বাজার এলাকায় ব্যবসায়ীদের আনুমানিক 5,000 কোটি টাকার ক্ষতি হচ্ছে, কারণ বাংলাদেশ থেকে যারা শপিং করতে যেতেন, যারা ঘুরতে যেতেন, তারা এখন যেতে পারছেন না। এছাড়া পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফল শুধু আসা যাওয়া মানে অর্থনীতি এটি নয়, এটি ঢাকা এবং দিল্লির মধ্যেই যে সীমাবদ্ধ থাকবে তা কিন্তু বলছেন না পর্যবেক্ষকরা। কি বলছেন? যে এটির ঢেউ বেইজিং পর্যন্ত চলে যেতে পারে। ন্যাশনাল হেরাল্ডের এক বিশ্লেষণে বলা হয়েছে, পশ্চিমবঙ্গে তৃণমূল ক্ষমতায় যদি আসে, আবার পানি বন্টন যদি তারা আটকে দেয়, তাহলে বাংলাদেশ আরো বেশি করে চীনের দিকে ঝুঁকবে। এটি আপনারা জানেন। এজন্যই সবার নজর এখন এই নির্বাচনের দিকে। কে জিতবে শেষ পর্যন্ত, তৃণমূলের মমতা ব্যানার্জি না বিজেপির শুভেন্দু অধিকারী? পশ্চিমবঙ্গের এই ভোটকে শুধু কাঁটাতারের ওপারের রাজনীতি ভাবলে ঠিক হবে না। এই ভোটের রায় প্রভাব ফেলবে দুই পারের মানুষের জীবনেও। এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা কিনে যেটি বললাম, এটি নিয়ে ভারতের রাজনীতি, ভারতের কূটনীতি, ভারতের কৌশল কি হবে আগামী দিনগুলোতে, যে যাই বলুন না কেন, একটি বিশ্বস্ত সূত্র বলেছে যে এটি নির্বাচনের পরে স্পষ্ট হবে। অর্থাৎ ভারতের দিল্লির কর্তৃপক্ষ সরকারের তরফ থেকে এইদিকে মনোযোগ দেবার ফুরসত তারা পাবেন, এরকমটাই বলা হচ্ছে। তাই মের প্রথম সপ্তাহে যে ফলাফল মিলবে তা কেবল মমতা বা শুভেন্দুর ব্যক্তিগত জয় পরাজয় নয়, সেই রায় নির্ধারণ করবে দুই বাংলার মানুষের দৈনন্দিন জীবনের অনেক কিছু। নির্ধারণ করবে বাংলাদেশের মানুষের জন্য, উত্তরাঞ্চলের মানুষের জন্য পানির হিস্সা, মানে তিস্তার পানি, এবং আগামী দশকের এই দুই দেশের বা পশ্চিমবঙ্গের সঙ্গেও পারস্পরিক সহাবস্থানের গতিপথ সেটা কেমন হবে। শেষ পর্যন্ত মসনদে কে বসছেন তার উপরই নির্ভর করছে ঢাকার আগামী দিনের স্বস্তি কিংবা অস্বস্তি।